হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি আগুন, যার নাট্যকার বিজন ভট্টাচার্য। দেখতে দেখতে আমরা পঞ্চম দৃশ্যে উপনীত হয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই চালের সেই বিরাট লাইনে এসে উপস্থিত হয়েছে এবং কে আগে নেবে একটা যেন কম্পিটিশন আছে, এবং এত লাইন এবং এত লাইনের মধ্যে যে এতটা গোলযোগ, সেই গোলযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের দাপানি। সেই সিভিক ভলেন্টিয়াররা অত্যন্ত কড়া নজরে প্রত্যেককে নজরে নজরে রাখছে। তো সেখানে দেখবো যে চতুর্থ যে পুরুষ রয়েছে, চতুর্থ পুরুষের সঙ্গে কিন্তু তার একটা বচসা বাঁধে। কি নিয়ে না, সে নাকি লাইনে দাঁড়ায়নি, কোনো কারণে সে লাইন থেকে একটু বিচ্যুত হয়েছে, কি তাকে নিয়ে শুরু হয়ে গেছে গোলযোগ। সে বারবারই বলতে চাইছে যে না, আমি লাইনে ছিলাম, কিন্তু সিভিক গার্ড বারবারই বলছে যে তুমি অনেক কবার চাল নিয়েছো, তোমার কাছে চাল আছে, সুতরাং তোমার আর কোনোভাবেই লাইনে দাঁড়ানো সম্ভব নয়। তাকে প্রোটেক্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি, বা তাকে সুরক্ষা দেওয়ার জন্য তৃতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ সবারই এখানে চরিত্রের বিকাশ ঘটেছে। মানে বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি যে তাকে বাঁচানোর জন্য তৃতীয় পুরুষ যেমন বলছে যে এই ধরনের যে অন্যায্য যে কাজ, এই কাজগুলো কি খুবই করার দরকার আছে। মানে আমরা দেখতে পাচ্ছি সেই বোর্ড থেকে এসেও লাইনে দাঁড়িয়ে আছে। আপনি অন্যজনকে সুযোগ দিয়ে দিচ্ছেন চাল নেওয়ার, কিন্তু যে আসলেই কষ্টটা করছে চাল নেওয়ার জন্য তাকে সুযোগ তো দিচ্ছেনই না, বরঞ্চ তাকে সেখান থেকে বঞ্চিত করছেন। তো তৃতীয় পুরুষের এত দরদ দেখে সিভিক ভলেন্টিয়ার বলছে তাহলে আপনি আপনার চালগুলো দিয়ে দিন না মশাই। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে বচসাটা আরো ধীরে ধীরে গভীরতর হয়ে যাচ্ছে এবং চাল নেওয়ার যে দ্রুত আক্ষেপ, সেটা যেন বেড়েই যাচ্ছে। চতুর্থ পুরুষ আর কোনো দিকেই তাকাতে পারছে না, ওর মানে কোনটা ন্যায্য কোনটা অন্যায্য সেই সব দিকে ওর ভ্রুক্ষেপও করছে না। তার শুধু একমাত্র লক্ষ্য হচ্ছে চাল নেওয়া, কিন্তু তার এই চাল নেওয়াটা নিয়ে এত বচসা বাঁধছে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। এবং শেষ পর্যন্ত আমরা চতুর্থ পুরুষের যে সংলাপ, সেই সংলাপে এসে কিন্তু শেষ করেছিলাম গতকালের ক্লাসটা। তো 7 নম্বর ক্লাসে। তো আজকে আমরা 8 নম্বর ক্লাসে বাকি অংশটুকুনি পড়বো। তো চলো আমাদের যে আজকের ক্লাস, এটা শুরু করা যাক। তো দেখো, এই কিন্তু আমরা চতুর্থ যে পুরুষ, এই পুরুষের সংলাপের কাছে এসে শেষ করেছিলাম। তো সিভিক গার্ড বলছে এই এই থাম, চাল নেই, মিথ্যে কথা বলা। তো চতুর্থ পুরুষ বলছে ধরটা ওর কাঁপছে, আমি নিইনি চাল। দেখুন মশাই, আপনারা সব আমি চাল নিইনি, তবু আমায় চোর বলছে। আমি চোর নই। মানে চতুর্থ পুরুষ বারবার করে বোঝানোর চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ারকে, আপনি যে দোষটা আমার ওপর আরোপ করছেন, সেই দোষটা আমি কাজই করিনি, সেই দোষের কাজ আমি করিনি, সুতরাং আমি কেন এই ধরনের অন্যায়ের শিকার হব বা সেই অন্যায়টা মাথা পেতে গ্রহণ করব? আমি যে কাজটা করিনি সেই কাজের দায়ভার আমি কেন নিজের জন্য নেব? তো হরেকৃষ্ণ বাবুর তখন সংলাপ, হরেকৃষ্ণ বাবু তখন বলছেন, আরে বাবা, লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না, গিয়ে আবার পেছনে দাঁড়া, গিয়ে চাল পাওয়া নিয়ে কথা। অর্থাৎ সে আবার উস্কে আর কি, বা উস্কানি হোক বা কিছুটা হলেও আরেকটা সদুপদেশ দেওয়ার চেষ্টা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হরেকৃষ্ণ বাবু বলছে যে লাইনে যদি নাই ঢুকতে দেয়, এত তর্ক করে কি লাভ আছে বল, যা না, আবার পিছনে গিয়ে দাঁড়ালে চালটা পাওয়া নিয়ে হলো আসল কথা। তোর চাল পাবি, কখন পাবি কি পাবি না, এত বচসা করে তো লাভ নেই, চাল পাওয়াটাই তোর আসল উদ্দেশ্য, সুতরাং এত ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই। তো হরেকৃষ্ণ বাবু এরকম একটা সদুপদেশ দিচ্ছেন। তিনি যে ভালো করেই জানেন যে এখানে চাল পাওয়ার জন্য যে লাইন, সেই লাইনে কত কষ্ট করে দাঁড়াতে হয়, এবং সেই দাঁড়ানোতে কি হয় না, প্রত্যেকে কিন্তু খুব প্রচন্ডভাবে কষ্ট করে সারাটা দিনের সময় অতিবাহিত করে কিন্তু এই লাইনে দাঁড়ায়। তো তিনি সবটা জানা সত্ত্বেও কিন্তু বলছে যে শেষে গিয়ে দাঁড়ানোর জন্য, কারণ সে যদি লাইন থেকে একমাত্র বেরে, তাহলে তাদের লাইনটাও একটা করে এগিয়ে যাবে এবং চাল পেতে তাদের যথেষ্ট তাড়াতাড়ি হবে। তার জন্য কিন্তু এই ধরনের উপদেশ তিনি দিচ্ছেন। তৃতীয় পুরুষ বলছেন, ও খুব যে দরদ দেখি,
যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গিয়ে, মানে বলছে যে আচ্ছা আপনার তো চতুর্থ পুরুষের জন্য মানে চতুর্থ পুরুষের জন্য এতটাই দরদ হচ্ছে যখন, তাহলে আপনি যান না, আপনি 500 মানুষ দাঁড়িয়ে আছে 500 পুরুষের পেছনে গিয়ে দাঁড়ান গিয়ে, তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয়। প্রথমত তো এতজন মানুষের পেছনে দাঁড়ানো, দ্বিতীয়ত সেই লাইন এগোবে কি এগোবে না, আদৌ চাল থাকবে কিনা শেষ পর্যন্ত তার কোনো ভরসা নেই। তারপর এরকম একটা উপদেশ দিচ্ছেন, মানে একটা মানুষ বিপদে তো পড়েছে, সেই বিপদ থেকে কি করে তুলবেন, না তো তাকে এমন একটা উপদেশ দিচ্ছেন যেটা মানে তার হবেই না, মানে যেটা সে কল্পনাও করতে পারবে না, বাস্তব তো হবেই না, কল্পনাও সে করতে পারবে না, সেই রকম একটা উপদেশ দিচ্ছেন। যান না তাহলে আপনি গিয়ে দাঁড়ান গিয়ে, তাহলে দেখান চালটা পেতে তার কতটা কষ্ট হবে। সিভি গার্ড বলছে তখন, এই গোলবান করবেন না বলে দিচ্ছি, অর্থাৎ আবার আপনারা ঝগড়া করছেন, গোলবান করছেন, এত কথা কিসের, মানে সে বারবার নিজের ধমক, নিজের চরিত্রটা যেন পরিস্ফুটিত করছে। চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, অর্থাৎ চাল যদি নিতে হয় তাহলে আপনাদেরকে চুপচাপ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কোনো রকম প্রতিবাদ করলে চলবে না, কোনো রকম বেশি কথা বললে চলবে না, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে, অর্থাৎ পরের জন্য এত দরদি হয়ে উঠতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ বলছে, কেন, উনি তো ঠিকই বলেছেন। চতুর্থ তখন পুরুষ বলছে যে হ্যাঁ উনি তো ঠিকই বলেছেন, কেন আপনি ওনাকে থামাচ্ছেন। সিভিক গার্ড তখন বলছে, থাক, তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ, অর্থাৎ বলছে যে এখান থেকে ভাগ, যা, তোকে আর এই এত দালালি করতে হবে না, কে ঠিক কে ভুল সেই বিচার তোকে করার দরকার নেই, তো তোকে এত মাতব্বরি কে করতে বলেছে, তুই যা, এখান থেকে ভাগ। চতুর্থ পুরুষ অপমানিত হয়ে বলছে, আমি কুকুর নই। সিভিক গার্ড বলছে, মানুষ নাকি, অর্থাৎ সিভিক গার্ড কতটা পরিমাণে অপমান করছে তাকে, যা তুমি কুকুর যখন, তুমি কি মানুষরা কি এরকম ভাবে লাইন দেয়, কুকুররা এখানে দেয়, তুমি তো খাবার অন্ন জোগাড়ের জন্যই কিন্তু কুকুররা যেমন একটু হাপিত্তেশ করে একটু খাবারের জন্য, ঠিক সেরকম মানুষ হয়েও জন্মেও তুমি সেই কুকুরের ন্যায় আচরণ করছো, একটু হাপিত্তেশ করছো অল্প একটু খাবারের জন্য, সেই জন্য কিন্তু সিভিক গার্ড বলছে তুমি কি মানুষ, মানে ব্যঙ্গাত্মক একটা উক্তি বা সংলাপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সিভিক গার্ডের। চতুর্থ পুরুষ বলছে, চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি, অর্থাৎ চতুর্থ পুরুষের তো একটা মান সম্মান আছে, আত্মসম্মান আছে, সেই সম্মানে যদি কেউ আঘাত দেয় সেটা কিন্তু কোনো মানুষই গ্রহণ করতে পারে না, তাই বলছে যে চাল যদি নাও দাও তাহলেও কিন্তু বলছি যে তাই বলে আমাকে কিন্তু এই সমস্ত বাজে কথা কিন্তু তুমি বলবে না। সিভিক গার্ড বলছে, মেজাজ নাকি, তুই আমাকে মেজাজ দেখাচ্ছিস, তোর এত বড় আসপদ্দা যে তুই আমাকে মেজাজ দেখাবি, মানে এমনিতে তো তোর মুরদ নেই চাল নেওয়া, তার উপর তুই আবার আমাকে মেজাজ দেখাবি। চতুর্থ পুরুষ বলছে, আলবাত জানোয়ার কাহাকার, মানে তুমি তো কোথাকার জানোয়ার। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্ধত হয়, মানে সিভিক গার্ডও প্রচন্ড রেগে গেছে এবং সেই লোকটিকে চতুর্থ পুরুষকে তখন এতটাই রেগে গেছে যে ঘুষি মারার জন্য সে উদ্যত মানে এগিয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে লোকটিও ওকে জাপটে ধরে, লোকটিও কি করছে, ওকে জাপটে ধরছে, মানে ওকে দমন করার জন্য তখন জাপটে ধরছে। লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়, মার শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যাচ্ছে। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে, অর্থাৎ হঠাৎ করে একটা যুবক যেন হন্তদন্ত হয়ে, এরকম একটা সিচুয়েশন, মানে ভয়াবহ একটা সিচুয়েশন ঘটে গেছে, বচসা করতে করতে তারা একদম শেষ পজিশনে চলে এসছে। চতুর্থ পুরুষও বুঝতে পারছে যে তাকে আর কোনোভাবেই কিন্তু এই সিভিক গার্ড লাইনে ঢুকতে দেবে না, যেন তেন প্রকারে তো লাইন থেকে বার করেই দিয়েছে, এখন তাকে অপমান করছে, এই অপমানটা কোনোভাবেই কিন্তু সে নিতে পারছে না, তার জন্য কি হয়েছে, সে কিন্তু সিভিক গার্ডকেও অপমান করেছে এবং সিভিক গার্ড তখন নিজের এই অহংকারে দমন ঘটানোর জন্য তখন সে তাকে মারতে উদ্যত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে লোকটা মানে চতুর্থ পুরুষও তখন তাকে মারার জন্য এগিয়ে এসছে। তো তারপর তুমুল হট্টগোল কি হয়, একটা মানে ঝগড়া ঝামেলা হলে একটা শোরগোলের সৃষ্টি হয়, সেরকম হয়েছে এবং কেউ কোথাও কেউ বলছে মার শালা, মানে ওকে মেরে ফেল, এরকম একটা পাবলিক খেপে গেছে পুরো, তার জন্য কিন্তু এই ধরনের কথা শোনা যাচ্ছে। এবং তারপর পুলিশ এই ধরনের, মানে অর্থাৎ পুলিশ এসে যদি এবার বাঁচাতে পারে তো বাঁচাক, এই সমস্ত কথা কিন্তু আশপাশ থেকে প্রচন্ড পরিমাণে শোনা যাচ্ছে। তো তারপর হঠাৎ করে সেই সিচুয়েশনে একটা আগমন হয় হচ্ছে যুবকের। তো যুবক বলছে, আগুন আগুন,
হঠাৎ গোলমালটা থেমে গেল। মানে সবাই যেন অবাক হয়ে গেল, আগুন আগুন এই কথাটা শুনে। অর্থাৎ কোথাও যেন একটা আগুন লেগে গেছে, এখন বাঁচাতে হবে নিজেদের প্রাণটা, এই যেন হঠাৎ করে একটা কারোর মানে কোনো মানুষের যেন সেই চেতনা হলো যে হঠাৎ করে একটা যে গোলমালটা চলছিল সেই গোলমালটা কিন্তু হঠাৎ করে থেমে গেল। প্রথম পুরুষ বলছে কোথায় আগুন? সিভিক গার্ড তখন বলছে আগুন 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 কিসের? সিভিক গার্ড তখন বলছে আগুন লাগলো, আগুনটা আবার কিসের লাগলো হঠাৎ করে, কোথায় আগুন, কি করে লাগলো? অর্থাৎ সে কিছুই বুঝতে পারছে না। হরেকৃষ্ণ বাবু বলছে আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? অর্থাৎ এখান থেকে আবার এখানে আবার আগুনটা কোথায় লাগলো? অর্থাৎ সবাই মানে কেউ একজন আগুন আগুন করে চিৎকার করলে মানে ওরা সবাই কি করছে না, হতবাক হয়ে গেছে যে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, কোথায় আগুন লেগে গেছে কেউ কিন্তু বুঝতে পারছে না। যুবক হাত জোর করে, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। যুবক তখন কিন্তু খুব বুদ্ধিদীপ্ত একটা কথা বলছে যে আগুন লেগে গেছে, কোথায় আগুন লেগেছে? যে আমাদের পেটে। এবং পেটের যে খিদে, সেই খিদে যখন সহ্য না হয় মানুষের মাথা কিন্তু অটোমেটিক গরম হয়ে যায় এবং মানুষ তখন কখন কি করে তার হুঁশ কিন্তু থাকে না। পেটের জ্বালা একটা এমন জ্বালা। তাই বলছে তখন হাত জোর করে সিভিক ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলছে যে আমাদের পেটে কিন্তু এখন আগুন জ্বলছে। হরেকৃষ্ণ বাবু বলছে তবু ভালো আমি ভাবলাম বলি, অর্থাৎ সে বলেছে যে পেটে আগুন লেগেছে তাই বল এই কথা। অর্থাৎ সে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে এই কথাটা নিল যে পেটে আগুনের কথা বলছিস, আমি ভাবলাম যে মানে কোথায় কি আগুন লেগেছে, কত কি নষ্ট হয়ে গেল হঠাৎ করে। সিভিক গার্ড বলছে ও খুব যে বক্তৃতা দিচ্ছেন, সামলান না তার একবার দেখি। অর্থাৎ খুব একটা আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনি তো খুবই দেখছি এতক্ষণ ধরে লেকচার দিয়ে গেলে, তো আপনি সামলান না, এই যে এত কিছু হচ্ছে, এত শোরগোল হচ্ছে, সেটাকে সামলান, দেখি আপনার কত ক্ষমতা। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান। সিভিক গার্ড তখন দোকানের দিক যেখানে চাল দেওয়া হচ্ছে সেই দিকে কিন্তু চলে গেল। ওদিকে চলমান কেউ সরে সরে যাচ্ছে, অর্থাৎ কেউ যাচ্ছে মানে চলমান বলতে যে চলছে এরকম একটা বস্তু বা জিনিস, সে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়েছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। অর্থাৎ কি হচ্ছে যে হঠাৎ করে যেন একটা সিভিক গার্ড যেই চলে গেল, একটা শান্তির পরিবেশ সেখানে বিরাজমান। এদিকে কেউ মানে ওদিকে চলমান কেউ কেউ সরে যাচ্ছে এবং যে যার মতো কি করছে চালটা নিচ্ছে এবং চাল নিয়ে চলে যাচ্ছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাইও কিন্তু দেখতে পাচ্ছি যে চাল নিয়ে, অর্থাৎ দুমুঠো চাল বা দেশের চাল যতটুকুনি চাল দেওয়া হচ্ছে ততটুকুনি চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। মুসলমান ভাই দোকানিকে, অর্থাৎ যে দোকানে বসে আছে সেই দোকানিকে উদ্দেশ্য করে কি বলছে, আজ চাল ঠিক আছে তো মশাই? অর্থাৎ আজকের যে চালটা সেটা ঠিক আছে তো? কেউ ফাঁক যাবে না তো দেখবেন, অর্থাৎ কেউ কাউকে ফাঁকি দিবেন না কিন্তু, সবাই যেন চাল পায় সেটা কিন্তু আপনাকেই দেখে নিতে হবে। আপনি যখন দোকানি, আপনি যখন এই দোকানের কর্তা, সুতরাং কর্তা হলে কি হয় সবার যে মনোবাঞ্ছনা সেটা কিন্তু তাকে পূরণ করতে হয়। ঠিক সেরকম আপনার ওপরও কিন্তু দায়ভার আছে সকলের চাল পাওয়ার। অর্থাৎ আপনাকেও কিন্তু সবার যে চাল সে সবাই যাতে চাল পায় সেই দিকটাকে নজর রাখতে হবে। তাই বলছে যে আপনি ঠিক আছেন তো? মানে ঠিক আছে তো, সব চালের ব্যবস্থা যা যা আছে সবটা হবে তো? এই যে 500 জন লোক দাঁড়িয়ে আছে লাইনে, সেই 500 জনের চালের সংস্থান আপনার কাছে আছে তো? এই প্রশ্ন কিন্তু মুসলমান ভাই দোকানির উদ্দেশ্যে করলো। তখন দোকানি বলছে সে খোঁজে তোমার দরকার কি কর্তা? অর্থাৎ তুমি এইসব খোঁজ নিয়ে কি করবা? তোমার কিসের দরকার এই সমস্ত খোঁজের? তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো। অর্থাৎ বলছে দোকানি তখন তাকে উদ্দেশ্য করে বলছে যে আচ্ছা তুমি তো পেয়ে গেছো চাল, তোমার আবার এত ভাবনা চিন্তার কি দরকার আছে? তুমি ভালোই ভালোই এখন কেটে পড়ো, তুমি এখান থেকে এখন সরে যাও, তোমাকে আর এত ভাবনা চিন্তা করতে হবে না যে লাইনে শেষ অবধি মানুষ সেই মানুষও পাবে কি না চাল। সেই চিন্তা, সেই মানে অতিরিক্ত ওভার থিঙ্কিং করে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি যাও এখন এখান থেকে। তুমি তো চাল পেয়ে গেছো, তোমার যে উদ্দেশ্যটা ছিল চাল পাওয়ার সেটা যখন পেয়ে গেছো, তুমি এখন এখান থেকে যাও বাবা। লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। অর্থাৎ কি যে চাল পাওয়ার যে একটা উৎসব বলা যেতে পারে এবং মহোৎসব, সেই মহোৎসবে কিন্তু সব ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষ এসে মিলিত হয়েছে এবং এই চাল পাওয়ার লাইনে কিন্তু কারোর কোনো রকম বৈষম্য নেই। মানে লুঙ্গি মানে এখানে বোঝানো হচ্ছে মুসলিমদের,
টিকি মানে হচ্ছে আমাদের যে হিন্দু কালচারে বৈষ্ণবরা বা যারা হিন্দুরা বিশেষত হয়, যারা মূলত হচ্ছে অনেক সময় দেখা যায় যে মন্ত্র বা কোনো দীক্ষা পেয়েছে, তারা কিন্তু এই সমস্ত টিকি হচ্ছে তাদের ওই সাইনটা, পৈতে অর্থাৎ ব্রাহ্মণ হলে যে পৈতে দেওয়া হয় সেটা, এবং টুপি মানে হচ্ছে মুসলিমদের টুপি হতে পারে, তারপরে অন্য আরও কাস্টের টুপি হতে পারে। তো এই টুপি কিন্তু সমস্ত কিছু এক জায়গায় করে দিচ্ছে। অসাধারণ একটা লাইন যে সব কিছু কিন্তু একাকার হয়েছে, কোনো কিছুতে কিন্তু আর ভেদাভেদ নেই, সব জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সব একাকার এখানেই মিলিত হচ্ছে একটুখানি চাল পাওয়ার আশায়। আর কি উপায় আছে? আর কি কোনো উপায় আছে এই চাল পাওয়ার? চালটা পেতে গেলে আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে, নাহলে কিন্তু আমরা কেউ চাল পাবো না। তাই বলছে আর কি উপায় আছে? ব্যবসার সুখ এই গেল, ওরে ও পঞ্চা নে বস্তা কেটে চাল ঢাল চটপট। অর্থাৎ বলছে ব্যবসার সুখটা তো এইভাবেই চলে গেল। পঞ্চাকে ডাকছে, পঞ্চা কি তাদের হয়তো যে দোকান আছে সেই দোকানে হয়তো কর্মচারী, তাকে বলছে পঞ্চা নে বস্তা কাট, বস্তা কেটে সব চালগুলো এখন বের কর চটপট, এত দেরি হয়ে যাচ্ছে, এতজন মানুষ দাঁড়িয়ে আছে তখন থেকে, যাতে এই কাজটা কর। তো উড়িয়ার যে লোকটি সেটি বলছে কচুরি চাল বেঁধে সহাস্যে বলছে, তো কচুরে সে চাল নিয়েছে এবং সহাস্য অর্থাৎ হাসি মুখ করে বলছে মুশকিলের কথা তো দাদা সেই হইল যে হিন্দু হচ্ছি সেও চাল খাইব, আর যে মুসলিম হচ্ছি সেও চাল খাইব। অর্থাৎ মুশকিলের কথা, অর্থাৎ সমস্যাজনক বিষয়টা হচ্ছে যে আমরা হিন্দু আছি সেও এই চালই খাবো, আবার মুসলিম ভাই যারা আছে তারা কিন্তু এই চালই খাবে। সাহেব লোক ও খাউচি গুঁড়া করি পাউরুটি বনায় রে খাউচি। অর্থাৎ কি সাহেবলোরা খায় গুঁড়া করি পাউরুটি বনায় রে খাউচি। অর্থাৎ কেউ পাউরুটি বানিয়ে কিন্তু বড় লোকরা কিন্তু খাচ্ছে। সব চাউল খাউচি, অর্থাৎ সবাই কিন্তু এই চালই খাচ্ছে। এবে সব্য এক হয়ে গিয়া। অর্থাৎ বলছি এইখানে এসে কিন্তু আমরা সব একত্রিত হয়ে গেলাম। খুব সুন্দর একটা লাইন। চাউয়ের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলবি কেমতে? অর্থাৎ তোমার বাণিজ্য এবার কি করে চলবে? অর্থাৎ চাল তো হচ্ছে সব থেকে, চালটা পাওয়ার উদ্দেশ্যই তো আমরা সবাই একত্রিত হয়েছি, সেই কথা কিন্তু এখানে তিনি বারবার স্মরণ করে দিয়েছেন। এবং বলছে যে তো তোমার বাণিজ্য আর কেমতে চলিব কেমতে? অর্থাৎ কিভাবে তোমার চাল তোমার ব্যবসা এবার চলবে? দোকানি বলছে যা বাবা যা, কেটে পড়। অর্থাৎ তাদেরকে সরে যাওয়ার কথা বলছে, তোমরা চলে যাও, এখান থেকে চলে যাও, আর বেশি এত বাড়তি কথা তোমাকে বলতে হবে না। সিবি গার্ডের দিকে চেয়ে হাতি যখন নদে পড়ে চামচিকে তখন লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা। দোকানি বলছে যে হাতি যখন হাতি যখন খাদে পড়ে যায়, একটা উপমা দিয়ে সেটা বুঝিয়েছে, হাতি যখন খাদে পড়ে যায় তখন কি চামচিকে তাই লাথি মারছে। চামচিকে মানে যে এত বড় সে ঘাস পাতা ফড়িং সমস্ত কিছু চামচিকে, মৌমাছি সব কিছু খায়, কিন্তু তখন চামচিকে কিন্তু ওই হাতির যে করুণ অবস্থা, সেই হাতির করুণ অবস্থা দেখে কিন্তু সেও কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে লাথি মারে। তা আমারও হয়েছে সেই দশা, আমারও কিন্তু সেই রকমই একটা দশা হয়েছে। আমার তো হাত পা বাঁধা, কিচ্ছু করার নেই, যে যা দিবে যে যা করছে সেভাবেই কিন্তু আমাকে চলতে হবে। উড়িয়া লাইন থেকে একটু সরে বসিয়ে কোচরে চাল বাঁধছে। অর্থাৎ কি উড়িয়া কি করছে, যে লাইন থেকে একটু সরে গেল, তার চাল নেওয়া হয়ে গেছে বলে তারপর কোচরে করে সেই চাল কিন্তু সে বাঁধছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরেকৃষ্ণ। অর্থাৎ হঠাৎ সেই থেকে বার হয়ে গেল হরেকৃষ্ণ বাবু এবং উড়িয়াকে লক্ষ্য করে বলছে, এই যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা হে। অর্থাৎ বলছে তুমি কিন্তু বড় খাঁটি কথা, অর্থাৎ গুরুত্বপূর্ণ কথা বলেছো, এখানে কিন্তু বড় গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। হঠাৎ করে কিন্তু একজন পুরুষ কোন একজন পুরুষ সে কিন্তু পেছন থেকে প্রথম পুরুষ, তখন সে চাল নিয়ে কিন্তু এসে দাঁড়িয়েছে। প্রথম পুরুষ বলছে, না আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। আমরা হঠাৎ করে কিন্তু দেখলাম যে
মানে একটা যে পরিবেশ, সেই পরিবেশ থেকে তারা ছিটকে গেল এবং অন্য একটা আলাদা রকমের পরিবেশ বা আলাদা রকমের কিন্তু ভাবধারা এখানে সৃষ্টি হচ্ছে। বলছে ওর ওই সোজা কথাটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না, আমরা সবাই কিন্তু হাসলাম, হো করে শুধু এসেই গেলাম, কিন্তু ও যে ভাবে কথাটা বলতে চাইলো বা যে উদ্দেশ্যে কথাটা বলতে চাইলো, সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি, কারণ আমরা সেইটা বুঝতেই পারিনি। হরেকৃষ্ণ বাবু বলছে ঠিক, অতি ঠিক, অর্থাৎ তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছো। হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে এই যে তবে পেয়েছেন বাবা চাল, এই যে তুমি চাল পেয়েছো তো বাবা, এতক্ষণ ধরে লড়াই ঝগড়া করলা, তো তুমি আমার চালটা পেয়েছো তো? চতুর্থ পুরুষ তখন চালের পুটলি দেখিয়ে হ্যাঁ বাবা পেয়েছি, অর্থাৎ তাকেও চুটলির চালের যে পুটলি করে, আগে তো কাপড়ের কোনো জায়গা হতো, সেই জায়গায় কিন্তু জিনিসপত্র নিয়ে যেতে হতো, তো সেই কাপড়ের যে পুটলি, সেই পুটলিতে করে যে চাল নিয়ে আসতে, তাই বলছে যে হ্যাঁ এই তো চাল পেয়ে গেছি, আর কোনো কিন্তু অসুবিধা নেই। হরেকৃষ্ণ বাবু তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম, হরেকৃষ্ণ বাবু তখন বলছে তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় কথা বলিনি। অর্থাৎ তুমি যখন তোমাকে তখন বললাম না পেছনে দাঁড়াতে, সেই পেছনে দাঁড়াটা কিন্তু তোমাকে কোনো রকম অসম্মান করে আমি বলিনি, অর্থাৎ কোনো রকম কিছু ভেবে পাইনি। অর্থাৎ এত শোরগোল চলছে, ঝগড়া চলছে, সেই সময় কিন্তু আমার মাথায় কিছুই আসেনি, যেটা মনে হয়েছে আমি সোজা সাপটা সেই কথাটাই কিন্তু বলে ফেলেছি। তখন চতুর্থ পুরুষ বলছে না না, আমি তো কিছু মনেই করিনি, আমি এসব কিছু মনেই করিনি। হরেকৃষ্ণ বাবু তখন সমস্যা সববার, এই তো দেখো না, সামান্য 2 সের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। অর্থাৎ বলছে দেখো এই একই সমস্যায় কিন্তু আমরা সবাই জড়িত, কিন্তু দেখো সেই 2 সের চালেই এই কটা চালের জন্য কিন্তু তখন থেকে আমরা দাঁড়িয়েছি এবং কি পরিমাণ কষ্ট করছি। আচ্ছা বলো, এই কথা কি ভেবেছি কোনোদিনও স্বপ্নে? এই সমস্ত যে একটা সামান্য চালের জন্য যে এতগুলো লাইন হবে, এই লাইনে এসে আমাকে দাঁড়াতে হবে, এই কথা কি কখনো আমরা স্বপ্নেও ভাবতে পেরেছি? তা আজ আর কারোর গর্বের কিছু নেই রে দাদা, তাই বলছি কিছু মনে না করে তো আমি তোমায় ও কথা, অর্থাৎ আমি তোমায় ওই কথাগুলো বলেছি, কিছু মনে করো না, কিছু কিন্তু তুমি মানে মাইন্ড করো না, কারণ আমি ওগুলো এমন কিছু ভেবে চিন্তে বলিনি, আমি শুধু তোমাদেরকে ভালোবাসার মানে তোমার যাতে সুবিধা হয় সেটার উদ্দেশ্যে কিন্তু কথাটা বলেছি। চতুর্থ পুরুষ তখন আন্তরিকতায় হরেকৃষ্ণর হাত ধরে এবং চতুর্থ পুরুষ তখন অত্যন্ত আনন্দিত হয় এবং হরেকৃষ্ণ বাবু তখন হাত ধরছে এবং বলছে না না, কেন আপনি বলছেন ও কথা বারবার, আপনি কেন আমাকে এই কথা বারবার বলছেন? আপনি আমার ভালোর জন্য কথাটা বলেছেন, যাতে আমি চালটা পাই, তার জন্য বলছি তো, আমি কিছু মনে করিনি, আমি বলছি তো আপনাকে আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ বলছে আর মনে করবেই বা কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। অর্থাৎ তারা যেন তাদের পেটের ভেতরে যে আগুন, সেটা মেটানোর জন্য এই চালের লাইনে তারা দাঁড়াতে বাধ্য হয়েছে এবং এই চালের লাইনই কিন্তু তাদেরকে ঐক্য আনতে, সকলের মধ্যে প্রীতি আনতে সাহায্য করেছে। হরেকৃষ্ণ বাবু বিজ্ঞের মতো মাথা নেড়ে বলছে যে এটাই বুঝি এখন দরকার, এটাই আমাদের দরকার ছিল, সমস্ত ভাই বোনেরা, সমস্ত লোকের মানুষরা মিলেমিশে যদি একাকার আমরা হতে পারি, তবেই আমরা সেই ঐক্যের যে টান বা যে শক্তি, সেটা অনুভব করতে পারি। তা আমাদের যে এই পেটের জ্বালা বা এই পেটের জ্বালার জন্য যে লাইনে দাঁড়ানো, সেই দাঁড়ানো কিন্তু এই ঐক্যের বন্ধনে আমাদেরকে বেঁধে ফেলেছে। তৃতীয় পুরুষ তখন বলছে তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই, এছাড়া আর কোনো কি উপায় আছে? আর কোনো উপায় নেই। ঘাড় নাড়াতে নাড়াতে হরেকৃষ্ণ তৃতীয় চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান, এবং ঘাড় নাড়ালো এবং হরেকৃষ্ণ বাবুও চলে গেল, তৃতীয় চতুর্থ পুরুষও চলে গেল এবং ওড়িয়া পুরুষও চলে গেল। ওইদিকে চলমান কেউ সরে সরে যাচ্ছে, একজনের পর আরেকজনের চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে, ড্রপ বানায় তখনই শেষ হয়ে গেল। কি হচ্ছে না, চালের যে লাইন, সেটা একজনের থেকে আরেকজনা চাল নিচ্ছে এবং আস্তে আস্তে ওই যে চালের লাইনের যে জোরদার ব্যাপার, সেই জোরদার ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, নিষ্প্রভ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো যেন একটা ঝিমিয়ে পড়ছে আস্তে আস্তে। তো চলো, এই হচ্ছে আমাদের নাটক শেষ হয়ে গেলে এবার আমরা বিজন ভট্টাচার্যের সম্পর্কে কিন্তু পড়বো। বিজন ভট্টাচার্য, যার জন্ম হচ্ছে 1906 এবং মৃত্যু হচ্ছে 1978 সালে, নাট্যকার, অভিনেতা। ফরিদপুর জেলখানার খানাপুকুরে তিনি জন্মগ্রহণ করে। ফরিদপুর অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশ, সেখানে কিন্তু তার জন্ম হয়েছিল। নবনাট্য আন্দোলনের অন্যতম সৈনিক বিজন ভট্টাচার্য গণজীবনের সংগ্রাম ও দুঃখ দুর্দশা, শোষণ, বঞ্চনা, প্রগতিশীল চিন্তা
ও সমাজবোধ নিয়ে নাটক রচনা করেন। তাহলে কি, যে দেখো গণজীবন অর্থাৎ মানুষের জীবনে যে চিরকালের সংগ্রাম, ছোট ছোট জিনিস যেগুলো আমরা পাত্তাই দিই না, এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে সংগ্রাম প্রতিনিয়ত চলছে, সেই জিনিসগুলো নিয়ে শোষণ বঞ্চনা, শাসক শ্রেণী কিভাবে আমাদের ওপর দিয়ে শোষণ চালাচ্ছে, শাসন চালাচ্ছে, এই জিনিস বঞ্চনা করছে, প্রগতিশীল চিন্তাভাবনা, এখান থেকে কিভাবে আমরা নিজেরা বেরোবো, উন্নত আরো হব, সেই ধরনের চিন্তাভাবনা এবং সমাজবোধ নিয়ে নাটক রচনা করেছেন। এবং সমাজ কিভাবে, সমাজের দৃষ্টিভঙ্গি কিভাবে পাল্টাতে হয় সেই দৃষ্টিভঙ্গি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন তার এই নাটক রচনার মধ্যে দিয়ে। এবং এক্ষেত্রে তিনি স্বতন্ত্র বৈশিষ্ট্য ও বিপুল খ্যাতি অর্জন করেন। এক্ষেত্রে তিনি কিন্তু একটা বিপুল পরিমাণে অর্থ, বিপুল পরিমাণে কিন্তু খ্যাতি সেটি অর্জন করেন, লোকের কাছে অনেক বেশি কাছের হয়ে যান। তবে তার শেষ জীবনে রচিত নাটকে মার্ক্সীয় দর্শন, হিন্দু ধর্ম ও দর্শন সংমিশ্রণ, শেষ জীবনে যে সমস্ত জিনিসগুলো করেছে এখানে মার্ক্সবাদ যেটা, সেই বাদের যে মানে মার্ক্সবাদের যে চিন্তা ভাবনা সেটা এসছে, হিন্দু ধর্ম এবং দর্শন সংমিশ্রিত হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম এবং দর্শন, ফিলোসফি যেটা বলছি সেটাও কিন্তু তার এই শেষ জীবনে যে সমস্ত নাটকগুলি রচনা করেছেন সেখানে সেগুলো ধরা পড়েছে। তিনি প্রথম বাংলা রঙ্গমঞ্চকে পুরাণ এবং ঐতিহাসিক রোমান্টিক প্রভাব থেকে মুক্ত করেন। শুধুমাত্র যে রঙ্গমঞ্চে ঐতিহাসিক এবং পুরাণই হবে তা নয়, তাছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো হওয়া দরকার, সেগুলো কিন্তু তিনি প্রথম নিয়ে আসেন। তার প্রথম নাটক হচ্ছে আগুন, নাট্যভারতী অভিনীত হয়েছে, অর্থাৎ তার প্রথম যে নাটক আগুন সেটা কিন্তু নাট্যভারতী একটা বিশিষ্ট জায়গায় সেখানে কিন্তু অভিনীত হয়েছে। পরে তিনি রচনা করেন জবানবন্দি, এটি কৃষক জীবনের আলেখ, কৃষকরা জীবনের যে দুঃখ দুর্দশা আছে সেই মানে সাধারণ মানুষের জীবনে ঢুকতেন এবং সেই মানুষের জীবনের যা যা জীবন কাহিনী সেগুলি তিনি লিখতেন এবং তারপরে লেখা রচনা করতেন। তার প্রতিভার সার্থকতম নিদর্শন হচ্ছে নবান্ন নাটক। বন্যা, দুর্ভিক্ষ, মহামারীর পটভূমিকায় রচিত এই নাটকে দুস্থ নিপীড়িত কৃষক জীবনে প্রতিফলিত হয়েছে। সে হচ্ছে সমস্ত যে দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে মানুষরা যায় সেই সমস্ত কিছুই কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। 1948 থেকে 50 সময়ে বিজন ভট্টাচার্য বোম্বাই চলচ্চিত্রে অভিনীত ও ফিল্ম স্ক্রিপ্ট লেখার কাজও করেন। 1948 থেকে 50 সালে তিনি তখন বোম্বাই চলে যান, সেখানে গিয়ে তিনি অভিনয় করেন এবং ফিল্মের যে স্ক্রিপ্টগুলো হয়, একটা ফিল্ম তৈরি করতে যে স্ক্রিপ্টগুলো লাগে সেটাও কিন্তু রচনা করেন। 1978 সালে 19 জানুয়ারি কলকাতায় তার মৃত্যু হয়। এই তো আমাদের ক্লাস এখানে শেষ হয়ে গেল। তো আজকের ক্লাসটা আমরা এখানেই কিন্তু শেষ করছি।